আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখেন এলোমেলো একটা বারান্দা, এলোমেলো আসলে না, সব কয়টা পট সামনে থেকে এই পাশটাতে নিয়ে একদম গাদা করে রেখেছি। এত বেশি বাতাস আমার বারান্দা বাগানে, এত বেশি বাতাস যে বলার মতো না। আসলে আমাদের এখানে, আমি যেখানে থাকি ব্রিস্টলে, এখানে ক্লাইমেটটা, এখানে ওয়েদারটা অন্যান্য শহর থেকে খুবই বেশি ঠান্ডা থাকে। তার উপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে এরিয়াটাতে থাকি সেটা একটা পাশে, আর সেইখানে খুবই ঠান্ডা, মানে ঘনবসতি কম, আসলে মানুষজনের লোকালয় কম, এই জন্য অনেক বেশি ঠান্ডা থাকে। সেন্ট্রালের দিকটাতে এত বেশি ঠান্ডা থাকে না, এই সাইডটাতে প্রচুর ঠান্ডা থাকে, কারণ আমি একটা পাশে থাকি একদম। আর আমার এখান থেকে সমুদ্রটা, এই রিভারটা যেটা, আর সমুদ্রটা খুবই কাছে। আমার এখান থেকে সাউথ ওয়েলস যাওয়ার জন্য, যদি আমরা মোটরওয়ে বলি, আমরা এখানে ইউকেতে, যারা ইউকেতে থাকেন সবাই জানেন, তো আমার বাসা থেকে মোটরওয়েতে উঠতে জাস্ট 5 মিনিট লাগে। আর মোটরওয়েটা 10 মিনিট পরেই হচ্ছে সাউথ ওয়েলস। আর সাউথ ওয়েলসে যাওয়ার সময় যে ব্রিজটা থাকে, ওইটা নিচেই যে সমুদ্রটা, ওইটা রিভার এভেন থেকে যে ওই সমুদ্রটা, ওইটা। তো আমি সমুদ্র থেকে আর রিভার থেকে অনেক কাছে। আমার অ্যালটমেন্টের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন অবশ্যই, যে আমি আসলে রিভার থেকে, সমুদ্র থেকে কতটা কাছে। তার মানে একটু খোলা একদম একটা জায়গায় থাকি। দেখেন দূরে ওইখানে আমার এখান থেকে কিন্তু হিলস দেখা যায়, তার মানে আমি কতটা মানে খোলামেলা একটা জায়গায় থাকি। তার উপর আমি দোতলায় থাকি, আর আমার বারান্দাটা দোতলায়। এত বাতাস, যে বাতাসে পাতা দেখেন কিভাবে, এটা কিন্তু বাতাসে নষ্ট হয়েছে। আমার শশার যেই চারাগুলো একটাও ভালো করে হতে পারে না, এই বাতাসের কারণে দেখেন এরকম হয়ে যায়। তো তারপরও এদিকে আমি রেখেছি। আজকে আসলে ভিডিওটা করছি, একটু আপডেট দিব ইনশাল্লাহ। তো এই আপডেটটা দেওয়ার আগে আমি যেটা করব, আমি কিছু কাজ করব। দেখেন একদম আড়ালে রেখে দিয়েছি, ওইটা আমার 3টা শিমের চারা, সাদা ফুল হয় যে, হোপফুলি এটা কেরালা শিম, কারণ আমি ইবে থেকে বীজগুলো নিয়েছি। ওইখানে কিছু লেখা ছিল না, ওইখানে আমি শুধু বাইরের কাছ থেকে জানতে পেরেছি যে এটা সাদা ফুল হয়, আর 4-5 ফুট লম্বা হয়। আর এটা দেখেন এখানে আমার 2টা শশার চারা, এটা এই যে এখানে একটা, এটা আমি ওই যে আমার অ্যালটমেন্টে যেতে যে একটা প্লান্ট নার্সারি, ওইখান থেকে কিনেছি। আমার অ্যালটমেন্টে যে চারাগুলো লাগিয়েছি ওগুলারই 2টা আমি বাসার জন্য কিনে এনেছি, কারণ আমার শশার চারাগুলো এখন ঠিক হচ্ছে মাশাল্লাহ। দেখেন আমি আসলে একটু পরে ফুললি দেখাবো। শশা আসছে খুব সুন্দর করে, ছোট ছোট অনেক শশার কলি এসছে, কিন্তু বাতাসের জন্য কতটুকু টিকতে পারে এটাই হচ্ছে আমার প্রচুর ভয় লাগে। মানে এত বাতাস, আমি না, মানে আপনাদের বাতাস না দেখালে বলে বোঝাতে পারবো না। দুপুর 12টা না 1টার সময় মানে বাতাসে আমি ভয়ে তাড়াতাড়ি সবগুলো পটে, যে করজেটের চারা বলেন, সব কিছু এই দিকটাতে নিয়ে এসেছি। তো হয়তো আমার সেটিংটা একটু চেঞ্জ করতে হবে, এই অবলেস্কগুলো ওই পাশে রাখা যাবে না। তো আমি আসলে চারাগুলো প্রথমে লাগাবো, তারপর আপনাদের একটা ফুল একটা সুন্দর করে ঘুরে ফিরে দেখাবো কি কি আছে। দেখেন আমার সামনের দিকে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে হচ্ছে, আবারও সেই বাতাসের জন্য খুবই বাজে অবস্থা। আর একটা মজার জিনিস দেখাই, সেদিন আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না, এই যে দেখছেন লাউয়ের চারার মতো দেখতে একটা চারা, খুবই সতেজ, ডালটা খুবই মোটা। এখানে একটা আছে, তারপর জুম আউট করে দেখাই, এইখানে দেখেন এখানে একটা আছে, এই যে, তারপর এইখানে একটা আছে। এটা কিন্তু আমার সামনের যে মাটিটা, যেখানে আমার ফুলের গাছ লাগানো, এই জায়গাটাতে দেখেন এখানে একটা আছে, তারপর ওই জায়গাটাতে একটা আছে। এই সবগুলো হচ্ছে হানি ডিউ মেলনের চারা। একটা মেলন আমাদের এখানে যেটা কিনতে পাওয়া যায়, আমরা বাংলায় বাঙ্গি বলে অনেকে চিনি, যেটা একদম হলুদ রঙের দেখতে, গাটা মসৃণ। একটা আছে যেটা একটু খসখসে দেখতে, একটু হালকা হলুদ সবুজের মতো। আরেকটা হচ্ছে একদম মসৃণ, একদম হলুদ, গাঢ় হলুদ বা একটু কমলা রঙের দেখা যায়। ওই হানি ডিউ মেলনগুলো এনে আমরা খেয়েছি কয়েকবার। তো সেই বীজগুলো সহ আমি কম্পোস্টে দিয়েছিলাম, ওগুলো ডিকম্পোজ না হয়ে এই আমার মাটির সাথে গেছে, আর এই কয়েকটাই হানি ডিউ মেলনের চারা হয়ে গেছে। তো আমি আর কেটে দিইনি, আমি বলি সামনের দিকে ঝুলে যদি কোনো মেলন হয় হলে হলো, না হলে নাই।
এক্সপেরিমেন্টাল দেখি। এরা যেহেতু নিজে নিজেই উঠেছে, দেখেন বাতাসে এগুলোর পাতারও একদম নাজেহাল অবস্থা, ফুলগুলো একদম চিমসে গেছে। দেখেন এখনো দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে বাতাস। আর দেখেন একই হয়েছে হানিডিউ মেলনের চারা। এটা হচ্ছে আমার ধনিয়ার বীজ ছিটিয়েছি আমি 3টা পটে। এখানে একটা মাশাআল্লাহ খুব সুন্দর করে জার্মিনেট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আপনাদের। ওইখানে আরেকটা। তো দেখা যাচ্ছে এটার ভিতরে হয়তো বেশি হানিডিউ মেলনের যেই সিড ছিল ওটার কম্পোস্ট বেশি চলে গেছে। দেখেন কতগুলো চারা উঠে গেছে, আর ওই দিক দিয়ে একদম একাধারে অনেকগুলো উঠছে। আর মাটিটা কেমন দেখেন, এরকম দেখেন এরকম পাফি। আমার কাছে মনে হচ্ছে এটা নিচে অনেক হানিডিউ মেলনের চারার শেকড় আছে। তা আমি যেটা করব, পিঞ্চ করে দেব উপরটা। পিঞ্চ করে দিলে ওই শেকড়টা ভিতরেই পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটাকে আর আমি যেটা করছিলাম এর আগে অবশ্য আমি এরকম টেনে তুলছিলাম, এরকম করে টেনে তুলছিলাম, তাতে করে আমার মনে হচ্ছিল যে কিছু সাথে ধনিয়া পাতা চলে আসছিল, কিন্তু আমি এটা আর এখন করব না। আমার এই পটটাতেই আমি 2টা লাউয়ের চারা লাগিয়েছিলাম, একটা মরে ভূত ওইটাকে উপরে ফেলে দিয়েছি, অনেক চেষ্টা করেছি বাঁচাতে, বাঁচেনি। আরেকটা মাশাআল্লাহ সুন্দর করে হচ্ছে, এখনো অনেক ছোট ছোট। আর এই যে এইখানে 2টা আছে, এই 2টা চারা এটার ভিতরে লাগিয়ে দেবো। আমি জানি আপনারা বলবেন যে অনেক ছোট, কি হবে কিনা, আসলে দেখা যাক। এর চেয়ে ভালো আসলে বারান্দা বাগানে চেষ্টা করা যায় না। প্রচুর বাতাস, প্রচুর খারাপ অবস্থা ছিল যে আমি এগুলোকে বাইরে দিব সেই উপায় ছিল না। আর আসলে এই বছর আমার অনেক চারা মরে গেছে, যে কারণে এই চারাগুলোকে এতটুকু আনতে আমার অনেক সময় লেগেছে। আবার দ্বিতীয়বার করা হয়েছে জুনের প্রথম দিকে, সে কারণে অনেকটা পিছিয়ে গেছি। কিন্তু দেখা যাক ইনশাল্লাহ কি হয়, আল্লাহ ভরসা। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর রুটস হয়েছে চারাটার নিচে। তো এইখানে একটা আর এই পাশটাতে একটা এরকম লাগিয়ে দেবো। তারপরে স্টিক দিয়ে কোনোটা পলিথিন দিয়ে উপরে ঢেকে দেবো। আমি আমার অ্যালটমেন্টে যেভাবে করেছি আমি দেখাবো ইনশাল্লাহ পুরোটা করে আপনাদের সাথে। বিসমিল্লাহ। আমার এই মাটিটার একটা সুবিধা হলো যে এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সো আমার আর যে সার দিতে হবে বা কিছু সেটার কোনো টেনশন নেই। জাস্ট লাগিয়ে দেব সুন্দর করে, তারপর আর কিছুদিন পরে আরও সুন্দর করে সারটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তাছাড়া আর কিছু দরকার নেই। তো এখানে একটা দিয়েছি, আর এই জায়গাটায় আমি আরেকটা দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন আমার বারান্দায় কাজ করা কতটা কঠিন। এই পাশটা এই স্টেশনটাতে আমার যত কাঠি, স্টিক, তারপর ফার্টিলাইজার এগুলো থাকে, এক্সট্রা পটস, তারপর ওইখানে কিছু বাকেটস, আমার একটা ভেজিটেবল ফার্টিলাইজার অর্গানিকভাবে বানিয়েছিলাম সেইটা ওই বোতল 2টাতে রেখে দিয়েছি। তারপরে এই চেয়ারের উপরে এদিক দিয়ে এদিকে সব আটি করে এই পাশে রেখে তারপরে এই জায়গায় কাজ করতে হয়। ছোট একটা স্টল সিটে বসে এখন এই চারাগুলো ট্রান্সপ্লান্ট করব, এই ছোট সিমের চারাগুলো। আর ওই যে ওখানে শশার চারা, আসলে শশাই বলি, ক্ষীরাই না বলি, কারণ ক্ষীরা তো ছোটটা, যেটা ছোট ছোট হয় ওইটাকে আমি আসলে ক্ষীরা নামে চিনি, আমি বা আমার পরিবার, আর লম্বাটাকে শশা বলি। তো এই যে একটা পট, এটার ভিতরে আমি সরিষার দানা ছিটিয়েছিলাম। তো এটা পুরাতন হয়ে গেছে মাটিটা, এটার হাফ মাটি আমি ওইটাতে দিব আর হাফ মাটি এটাতেই রাখবো। আর সেই হাফ মাটিটাতে এই যে কিচেন স্ক্র্যাপ আমি কিছু আরও জমিয়েছি, এগুলো নিচের লেয়ারটা। তো আমি 3টা লেয়ার করবো 2টা পটেই। প্রথমে হালকা একটা লেয়ার এই পুরনো মাটিটা থাকবে, তারপর একটা লেয়ার এই স্ক্র্যাপগুলো দেবো, তারপর আবার পুরনো মাটিটা দেবো, তারপর কিছু নতুন মাটি দিয়ে চিকেন ম্যানিওর, ফিশ ব্লাড অ্যান্ড বোন মিল দিয়ে, তারপর একটু সামান্য মিক্স করে, যেন নিচের লেয়ারটা মিক্স না হয়। আমি এখন দ্বিতীয় লেয়ারটার কথা বলছি, যে দ্বিতীয় লেয়ারটাতে একটু পুরনো মাটি দিয়ে তারপর নতুন মাটি দিব, তারপরে এই চিকেন ম্যানিওর, ফিশ ব্লাড অ্যান্ড বোন মিল এগুলো মিক্স করব করে একদম উপরের যে লেয়ারটা সেখানে শুধুই নতুন কম্পোস্ট, নতুন মাটি যেটা সেটা থাকবে, তার মধ্যেই চারাগুলো বসিয়ে দেবো। আর আস্তে আস্তে যখন চারার শেকড়গুলো বের হবে ইনশাল্লাহ একদম নিচের লেয়ারটা যে এটা খুব সুন্দর করে ডিকম্পোজ হয়ে যাবে। আর না হলেও এটা কোনো ক্ষতি করে না, আমি আগেও করেছি আর এক্সপেরিমেন্টাল লাস্ট ইয়ার করেছি, উল্টা আরও ভালোই হয়, কারণ এখানে অনেক কিছু থাকে। আমার কাঁচা ডিমের খোসা, যেটা আমরা ডিম ভাজি করি যেটা, সেটা সেদ্ধটা না, সেদ্ধটা আমি আসলে কেন দিই না, কারণ আমি ডিম সেদ্ধ করার সময় লবণ দেই, আর লবণ দিলে কি হয় ডিমের যে খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে আসে, একদম এবড়ো থেবড়ো হয় না ডিমটা, স্কিনটা সুন্দর থাকে। তো আমি ওই জন্য আমি ওই খোসাটা ব্যবহার করি না, যেহেতু আমি পানিটাতে লবণ দিই। তো আমি কাঁচা ডিমের যে খোসা দিয়ে আমরা ডিম ভাজি করি সেটা থাকে, আর সব ফলের
আর সবজির স্ক্র্যাপ যেগুলো সেগুলো থাকে, কিন্তু আমি কোনো মাংস বা মাছের কোনো অবশিষ্ট এখানে দিই না। তো আমি এখন এই কাজগুলো করে ফেলবো। আসলে খুব অনেক দেরি হয়ে গেছে, দেখেন আকাশটা একদম মেঘলা হয়ে গেছে। এই সময় সূর্যটা ওই জায়গাটাতে থাকে। আজকে আমার গাছপালা লাগানো দেখি কি তারা মেঘলা হয়ে গেল, আল্লাহই জানে। আর ওই সাইডের পটটাতে আসলে আমি কিছু ডোয়ার্ফ বিনসের বীজ লাগিয়েছি, এখনও তাদের কোনো দেখা নেই, দেখা যাক কী হয়। দেখেন এই যে এটার উপরের মাটিটা দেখতে বেশ রুক্ষ মনে হলেও একটু যদি খুঁড়ে ভেতরের দিকে যাই তাহলে কিন্তু ভালো সুন্দর কালো কালো মাটি। এটার কারণ একটাই যে এটা আসলে খুবই ফার্টিলাইজড একটা মাটি। আমি সেম করেছিলাম, আমি জানি না কিছু দেখা যায় কিনা অবশিষ্ট সবজি অবশিষ্ট, এই যে খুবই ছোট ছোট হয়ে গেছে, ডিকম্পোজ হয়ে গেছে। এই যে যেমন এই যে এইগুলো পেঁয়াজের খোসা এটা সেটা, তো এটা আসলে সেই মাটিটা যেটা আমি খুব সুন্দর করে ডিকম্পোজ করে কিচেন স্ক্র্যাপ দিয়ে তারপরে নতুন কোনো সার দিয়ে আবার নতুন মাটি উপরে দিয়ে আমি করেছিলাম। তো এটাও ভালো মাটি, জাস্ট যেহেতু আমি এটা করেছিলাম এটা এখন ডিকম্পোজ করিয়ে ফেলতে হবে। তো এইভাবে একটা লেয়ার মাটি দিয়ে ছোট্ট করে হালকা করে একটা লেয়ার মাটি দিয়ে তারপর এটার উপরে কিচেন স্ক্র্যাপটা দিয়ে, মাটির সাথে এটাও যেতে পারে যেহেতু কিচেন স্ক্র্যাপ যাবে। এগুলো হচ্ছে আমার সেই সরিষার অবশিষ্টগুলো। এটা আসলে আমি আগেও অনেকবার এই প্রসেসটা আমি দেখিয়েছি আপনাদের। এটাকে আমি একদম কম্প্রেস করে দিব, যখন খুব চেপে চেপে ভালো করে কম্প্রেস করে দিব, এটা একদম নিচে বসে থাকবে, এটা কোনোই সমস্যা করবে না ইনশাল্লাহ। আর কিছুদিন পরে একটু যখন পানি দেবো কিছুদিন পরে যখন আবার একটু পানি দেবো তখন আরও বেশি কম্প্রেসড হয়ে যাবে, আর মাটিটা দেওয়ার পর ভারে আরও কম্প্রেস হবে। আর এই পটটা বেশ লম্বা, এরকম উঁচুর দিক থেকে হাইটের দিক থেকে লম্বা, উঁচুর দিক থেকে, কিন্তু এটাকে কি বলে উইথ যেটা আমরা বুঝি এতটা লম্বা না। তো এখানে 2টা শসার চারা দিব, আর যেহেতু এইটা এদিক থেকে লম্বা সেহেতু এখানে 3টা শিমের চারা লাগাবো আমি। সেদিন আসলে চারা লাগাতে লাগাতে বেশ দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আর আপডেটটা করিনি, মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজকে, সেদিন বৃহস্পতিবার ছিল 26শে জুন, আজকে 29শে জুন। আলহামদুলিল্লাহ দেখেন আমি আমার শিমের চারাগুলো লাগিয়েছিলাম। আমি না এই যে স্টিকগুলো দেখছেন এগুলো আসলে কেন দিয়েছি, এটা আমি শিমের চারাগুলো ঢেকে দিয়েছিলাম যে মাল্টিপারপাস কম্পোস্টের যে পলিথিনটা ওইটাকে 2 পাশ দিয়ে হোল করে একটা সিলিন্ডারের মতো করে এরকম করে ঢেকে দিয়েছিলাম যেন বাতাস থেকে রক্ষা পায়। তো মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর করে শিমের চারাগুলো বাড়ছে। শিমের পাতার মধ্যে যে আসলে সব আমার বারান্দার সবগুলো গাছের চারার পাতার মধ্যে আমি কি করি সব সময়, এই যে এরকম একটা স্প্রেয়ার বটলে আমি সিউইড লিকুইড, সামান্য সিউইড লিকুইড পানির সাথে মিলিয়ে, ইনস্ট্রাকশনটা সিউইড লিকুইডের পেছনেই দেওয়া থাকে যে কতটুকু দিতে হয়, পানির সাথে কতটুকু মেশাতে হয়, তারপর আমি পাতাতে স্প্রে করি। অনেকেই অ্যাপসাম সল্ট দিয়ে এই জিনিসটা করেন, কিন্তু আমি সবসময় বলি আমার প্রিয় বাগানি ভাই বোনদের আসলে অ্যাপসাম সল্ট, তারপর যেই রাসায়নিক যে ফার্টিলাইজারগুলো আছে যেগুলো আসলে অর্গ্যানিক না, সেগুলোতে কি হয় আমাদের অনেক ফুল ফল দিলেও লং রানের জন্য এটা খারাপ। কারণ আমাদের মাটি যেটা আমাদের মাটিকে অনুর্বর করে ফেলে, এটার একটাই কারণ আমরা যখন কোনো কেমিক্যাল বা রাসায়নিক সার মাটিতে ব্যবহার করি আমাদের মাটিতে অনেক অণুজীব থাকে, ছোট ছোট পোকা, যেগুলো আমাদের মাটিকে ব্রেক ডাউন করে, মাটিটাকে উর্বর রাখে, যেটাকে আমরা উর্বরতা বলি। কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়াতে যেটা হয় সেই পোকাগুলো মরে যায় আর মাটিটা সেভাবে উর্বর রাখতে পারে না। তো দেখা যায় যে আমাদের শুধু কেমিক্যাল ফার্টিলাইজারই সবসময় দিতে হয় ফুল ফলের জন্য, আর আমাদের সেই মাটিটার আসলে ভিতরে যেই প্রাণটা থাকা উচিত সেটা আর থাকে না। তো এটা আমার রিকোয়েস্ট আমার বাগানি ভাই বোনদের কাছে। আমি জানি ইউকেতে ওয়েদার সেরকম ভালো থাকে না, সো আমাদের এত ফুল ফল পাওয়া যায় না, কিন্তু আসলে আমরা নিজেরা অর্গানিকভাবে যদি না করি, যদি আমার কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে আমি অনেক গ্রো করি, তাহলে আসলে আমার বাজারে কেনা সবজির সাথে এটার কোনো আর পার্থক্য হয় না। সেজন্য আমার বারান্দায় হয়তো অনেক বেশি ফুল সবজি হয় না, কিন্তু আমি যতটুকুই করি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি শুধু টমেটো ফিড, যে লিকুইড ফিডটা আমি দিই সেটা বাদে আলহামদুলিল্লাহ আমি সব কিছু অর্গানিকলি ব্যবহার করি। আমি কোনো সিনথেটিক ফার্টিলাইজার যেমন মিরাকেল গ্রোর কোনো
গ্রানুলস আমি দিই না, আমি যেটা দিই সেটা অর্গ্যানিক দিই। যেমন চিকেন ম্যানিওর, ফিশ ব্লাড অ্যান্ড বোন মিল, সেগুলো সব অর্গ্যানিকগুলো আমি দিই। তারপরে এই যে যেমন আরেকটা আছে আমার, এই যে এরকম পারফরমেন্স দেখেন অর্গ্যানিক, আমি সবসময় চেষ্টা করি অর্গ্যানিক ফার্টিলাইজারগুলোই ব্যবহার করতে। কারণ আমার একটাই কথা যে আমি নিজে গ্রো করছি ভালো খাওয়ার জন্য। আমি যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে অনেক বেশি গ্রো করতে পারবো, অনেক বেশি শাকসবজি আমার হবে, কিন্তু সেটা অর্গ্যানিক হবে না, সেটা আসলে প্রাকৃতিক হবে না, সেটা আমি কেমিক্যাল দিয়ে বড় করছি, সেটা আসলে আমাদের শরীরের জন্য ভালো না। ক্যান্সারের উপাদান থাকে এগুলোতে অনেক। তো আমি নিজে যেহেতু গ্রো করছি আমার বারান্দায় একটা ভালো খাওয়ার জন্য, এই জন্য আমি চেষ্টা করি সবসময় অর্গ্যানিক ভাবে করতে, আলহামদুলিল্লাহ। আর সেজন্য আমার বাগানে এত ভালো হয় না, কিন্তু আমি জাস্ট ব্যবহার করি, আমি অর্গানিকলি করতে চেষ্টা করি। এইখানে আমার করজেটের 2টা চারা দেখেন, এই পাশেটা খুব সুন্দর হচ্ছে, ওই পাশেরটা একদমই কেমন হয়ে গেছে। প্রথম থেকেই ওইটা এত ভালো ছিল না, তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি রেখে দিয়েছি। আর আমি গত ভিডিওতেও বলছিলাম যে এত উইন্ড ড্যামেজ হয়, এগুলো কিন্তু সব আমার উইন্ড ড্যামেজ, উইন্ডে এরকম হয়ে যায়, নতুন নতুন পাতা আসে, তারপর উইন্ডে আবার এরকম হয়ে যায়। যেমন আমার ওই যে নিচের লাউয়ের চারার নিচের পাতাটা এরকম হয়ে গেছে, কিচ্ছু করার নেই আসলে। আর এই জন্য লাউয়ের পটটা এই পাশে রেখেছি, উইন্ডে যেন ড্যামেজ না হয়। তো ওইখানে আমার ধনিয়া পাতা আছে, দেখেন খুব সুন্দর করে হচ্ছে মাশাল্লাহ। মাঝে মাঝে ওই যে হানি ডিউ মেলনের ছোট ছোট চারা উঠছে, এগুলোকে আবার ক্লিন করে দেব। ওই সাইডটাতে আমার ডালিমের চারাগুলো খুব সুন্দর করে, আসলে ছায়ায় থাকার কারণে তারা ঠিক আছে, পানি দিতে হবে আজকে, অবশ্য ড্রাই হয়ে গেছে। ওইখানে আমার এটা হচ্ছে সাদা একটা জেসমিন ফ্লাওয়ারের চারা, সেদিন আজদা থেকে এনে লাগিয়েছি একটা সুপার স্টোর থেকে। ওইটাতে এখনো কোনো ফ্লাওয়ারিং নেই, কিন্তু এটাতে মাশাল্লাহ অনেকগুলো ফ্লাওয়ারিং অলরেডি হয়েছে, ঝরে পড়েছে, আরও নতুন নতুন আসছে, গোলাপি রঙের, দেখতে খুবই সুন্দর লাগে মাশাল্লাহ, খুবই ভালো লাগে। দেখেন এই চারাটাও সুন্দর করে হচ্ছে। এখানে আমার কিছু সুইস চার্ড আছে, যেটা হচ্ছে বিদেশি এক ধরনের স্পিনাচ। এটা পারপেচুয়াল বিট, এটা আমাদের পালং শাকের মতো। গরমে আসলে এমনই হয়, গরমে কখনো স্পিনাচ, এই দেশের স্পিনাচ ভালো হয় না, এরকম ফ্লাওয়ারিং হয়ে যায়। কিন্তু আমি রেখে দিব, পাতাগুলো খাবো, উপর থেকে ভেঙে নিয়ে নেব পাতাগুলো। আর ঠান্ডার সিজন আসতে আসতে অগাস্ট সেপ্টেম্বরের দিকে আবার খুব সুন্দর করে হবে। তো এটা এরকমই থাকবে। ওইখানে আমার পটে আমি কিছু ডোয়ার্ফ বিনস, বিদেশি বিনসগুলো যে সেটার চারা লাগিয়েছিলাম। দেখেন বেশিরভাগগুলো এমন করে মাথাটা কিসে যেন খেয়ে ফেলেছে, হয়তো বা ওটার ভিতরে অনেক বেশি ফার্টিলাইজার, যেই কারণে আমার আঙুরের চারাটাও মরে গেছে, জানি না কি হয়েছে। অনেক বেশি নাইট্রোজেন ফার্টিলাইজার দিলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, তখন মাটি আপনার কোনো যে এক্সট্রা যে নিউট্রিয়েন্টস এটা গাছে দিতে পারে না, সেটা হয়তো হয়েছে। এখানে আরেকটা চারা হয়েছে, আর ওই পাশটাতে আমি জানি না কতদূর দেখা যাচ্ছে, অনেকগুলো বীজ দিয়েছিলাম, সেখান থেকে 3টাই হয়েছে। এখানে আমার কিছু আরেকটা পটে ধনিয়া মাশাল্লাহ। এই পটটাতে আমি কিছু বিনসের চারা লাগিয়েছিলাম, সেই ডোয়ার্ফ ভ্যারাইটির, কিন্তু 1-2টা ছাড়া আর সব বীজে পচে গেছে। আমি কালকে খুঁড়ে খুঁড়ে দেখলাম যে একটাও বীজি নেই এর ভেতরে, তো আবার হয়তো বীজি লাগাবো। হ্যাঁ, হয়তো পানির পরিমাণ বেশি হয়ে গিয়েছিল। সামনের দিকে তো আমার ফুলগুলো আছে। এখানে আমার আরেকটা ধনিয়ার পট, আর মাশাল্লাহ কিউকাম্বারগুলো সুন্দর করে আসছে, কিন্তু সেই একই সমস্যা, বাতাসের কারণে কোনো কিছু ঠিক মতো মানে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের গাছের যে আমাদের কিউকাম্বার বা যে কোনো সবজির চারার পাতা খুবই ইম্পর্টেন্ট, কারণ পাতা থেকে তারা খাদ্য সংগ্রহ করে, সেটা আবার শিকড়ে পৌঁছায়, শিকড় থেকে আবার পাতাতে দেয়। তো এটা আসলে একটা সাইকেল, একটা মানে গাছের জীবনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সাইকেল, যেটা আসলে হতে পারছে না বাতাসের কারণে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই ফলে অনেকটা ব্যাঘাত ঘটছে। এটা দেখেন একটা হানি ডিউ মেলনের চারা, এগুলো আমার কাছে খুবই মজা লাগছে যে এটা কীভাবে এত সুন্দর করে, সেদিন 3 দিন আগে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম আমি দেখিয়েছিলাম, দেখেন একা একা এরা এত সুন্দর করে বাড়ছে। এটা যদি মিষ্টি কুমড়ার চারা হতো কতই না ভালো হতো, অ্যাটলিস্ট পাতাগুলো শাক হিসেবে তুলে খাওয়া যেত। আর এখানে আমার উইন্ডমিল ফ্যান পাম, একটা তাল গাছের পাতার মতো অনেকটা দেখতে, এটা দেখেই আসলে আমি কিনেছি, আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় যে বারান্দার সৌন্দর্যটা অন্যরকম বাড়িয়ে দেয়। এখানে আমার সেই কিউকাম্বারগুলো দেখেন, এই ভ্যারাইটিটা, এই 2টা,
এখানে খুব সুন্দর করে হচ্ছে মাশাআল্লাহ। এই দুটো সেদিন শিমের চারাগুলোর সাথে লাগিয়েছিলাম। এই কিউকাম্বারগুলো অবশ্য গাছেই ছিল যখন আমি চারাটা কিনেছি। তো মাশাআল্লাহ এটার মাথাটা খুব সুন্দর করে হচ্ছে। এটার মাথাটা দেখলাম এই মাত্র পচে গিয়েছিল, আমি ছিঁড়ে দিয়েছি, অসুবিধা নেই, সাইড শুট বের হবে। তো এটাতেও খুব সুন্দর করে হচ্ছে। পাতাটাও এই কয়টা নিচে দু একটা পাতা ছিল আমি ছিঁড়ে দিয়েছি, কারণ ওগুলোর মধ্যে পাউডারি মিলডিউ যে একটা ডিজিজ থাকে, ক্ষীরা জাতের বা কুমড়া জাতের পাতাতে হয়, সেটা না হলে বীজটা ছড়িয়ে যায় ডিজিজটা। তো আমি ছিঁড়ে দিয়েছি। এটা হচ্ছে আমার সেই বিদেশি শিমের চারার পট। এটার মাঝখানে আমি কিছু চারাগুলো লাগানোর পর লাল শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। মাঝে দুইটা স্পিনিচের চারা আছে, তো এগুলো হচ্ছে বের হচ্ছে ছোট ছোট মাশাআল্লাহ। শিমের চারা এখানে 5টা আছে। সেই একই অসুবিধা, আসলে উইন্ডের কারণে কোনো কিছুই হতে পারে না। আমি জানি না আমার আলোর অপোজিটে আমি আছি কতটুকু দেখা যাচ্ছে। কিছু শিমের ফুল সুন্দর করে হচ্ছে, কিন্তু এরা ডেভেলপ করতে পারছে না, বাতাসের কারণে খুবই ঝামেলা হচ্ছে। জানি না কতদূর হবে। এই বছরটা দেখছি অনেক বাতাস। এই পাশের চারাটা সেদিন খেয়াল করে দেখলাম উপর থেকে মরে গেছে, কিন্তু কিছু করার নেই, আফসোস করি না, আল্লাহ রাখেনি জীবন। কিন্তু নিচের দিকটা বেঁচে আছে, দেখেন এখান থেকে নতুন কুড়ি বেরোচ্ছে। তো আমি এখন আর কিছু করব না। দেখেন এই যে বাতাসের কারণে এখানে একটা ছিঁড়ে গিয়েছিল, এটার জন্যই হয়তো এই কাজটা হয়েছে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন ডালটা নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই। ইনশাল্লাহ আল্লাহ যতটুকু রিজিকে রেখেছেন আমি ততটুকুই পাবো। আর সামনের ফুলগুলো তো দেখেন মাশাল্লাহ খুবই ভালো লাগে। আমার চারাগুলোর জন্য প্লিজ দোয়া করবেন। গত বছর লাউ করতে চেয়েছিলাম, বাংলাদেশে চলে গিয়েছিলাম, বিধায় কোনো পরাগায়ন করা হয়নি। লাস্টের দিকে সেপ্টেম্বরে এসে পরাগায়ন করেছি, তাও লাউটা বেশ বড় হয়েছে। আমার চ্যানেলে ভিডিওটা আছে, চাইলে দেখে আসতে পারেন। ওইটা অবশ্য ছোট লাউয়ের ভ্যারাইটি ছিল, এগুলো বড় বড় লাউয়ের। তো দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ যতটুকু, আল্লাহ যেটা কপালে রাখে আলহামদুলিল্লাহ। দেখেন লাউয়ের চারা খুব সুন্দর করে ট্যান্ড্রলসগুলো তাদের এই শাখা লতাগুলো দিয়ে পেঁচিয়ে ফেলে, ধরে সুন্দর করে, এটা খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার আজকের আপডেট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার বারান্দা বাগানের আপডেট। আমার বারান্দা বাগান, আমার অ্যালটমেন্ট, আমার ফ্যামিলি, সবার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।